আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের ভোট শেষে চলছে গণনা, কারচুপির অভিযোগে ছাত্রদল ছাত্র শিবিরের বিক্ষোভ। শান্তিপূর্ণভাবে ডাকসুর ভোট গ্রহণ হলেও দিনভর বিভিন্ন কেন্দ্রে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন, ভোট দিতে পারায় খুশি শিক্ষার্থীরা। নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগেও থামেনি বিক্ষোভ, পার্লামেন্ট সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আজ মঙ্গলবার রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আছেন সহকর্মী মেহেদী হাসান, আর টিএসসিতে আছেন হেদায়েত সীমান্ত। তাদের কাছ থেকে জানবো সবশেষ তথ্য। প্রথমেই যাচ্ছি সিনেট হলে মেহেদী হাসানের কাছে। মেহেদী, ভোট গণনা এখন কি পর্যায়ে আছে? বিভিন্ন প্যানেল থেকে নানা অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে আমাদের জানাবেন। যদি এখন পর্যন্ত ভোট গণনা চলছে, রিটার্নিং কর্মকর্তার সাথে অল্প কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি কিন্তু এখনই সময়টি বলতে পারছে না যে কখন এই ফলাফলটি আমরা জানতে পারবো, কারণ প্রত্যেক কেন্দ্র থেকে গণনা এখনো সম্পন্ন হয়নি। সম্পন্ন হলে ওনার কাছে তথ্যগুলো আসলে উনি আনুমানিক একটি সময় আমাদেরকে জানাতে পারবে যে এই সময়ের মধ্যে আমরা ফলাফলটি জানতে পারবো। এবং জগন্নাথ হল এবং মহসিন হল, এই দুটি হল কিন্তু বড় হল, সেক্ষেত্রে এখানে কিন্তু ভোটারদের সংখ্যার বেশি, সেই জন্য কিন্তু আসলে সময় লাগছে আরও। তো আমরা আরও কিছুক্ষণ পরে বা যখন প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে বাকি কেন্দ্রগুলোর তথ্য আসবে, তখন আসলে আমরা আনুমানিক সময়টা জানতে পারবো যে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছেন সেই ফলাফলটি আমরা শুনতে পারবো। এবং যে কারচুপির কথা বা ঘটনাগুলো আমরা সকাল থেকে দেখেছি, তা নিয়ে আসলে বিভিন্ন রকম অভিযোগ উভয় প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হয়েছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন যে সবকিছু আমলে নিয়ে কিন্তু তারা সুষ্ঠুভাবে এই নির্বাচনটি আয়োজনটি শেষ করতে যাচ্ছেন। এবং এখনও কিন্তু আমরা দেখেছি আসলে যে কেন্দ্রগুলোর সামনে, যেমন সিনেটেও কিন্তু এখানে কেন্দ্র ছিল, এই কেন্দ্রের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। এবং এখন আমি সিনেটের যে কনফারেন্স রুম এখানে আছে, এখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে অপেক্ষা করছে যে ফলাফল গণনা শেষ হলে এখানে যখন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ যারা এখানে ফলাফলটি জানাবে, তারা কিন্তু এই ফলাফলের অপেক্ষায় এখানে আসলে উপস্থিত হয়েছে। যদি এই ছিল আসলে সিনেট ভবন থেকে আমার কাছে, এবং আমাদের সহকর্মী হেদায়েত সীমান্ত, তিনি টিএসসিতে আছেন। আমরা বাকি তথ্য তার কাছ থেকে জানবো। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আমি এখন টিএসসি যে বেগম রোকেয়া হলের যে কেন্দ্র, সেটি টিএসসিতে, সেখানে ফলাফল গণনা হচ্ছে। সেখানে আপনি জানেন যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে সেই পার্চের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর যে নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, এখন গণনা চলছে। আমরা দিনব্যাপী দেখেছি যে বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন অভিযোগ অনুযোগ আমরা দেখেছি বিভিন্ন জনের অভিযোগ করছেন, ভোট কারচুপির অভিযোগ করেছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশদ্বার রয়েছে, সেখানে অসংখ্য উৎসুক জনতা ভিড় করেছে। আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের এবং ছাত্রদলের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে আমরা নেতাদেরকে বিভিন্ন পয়েন্টে আমরা উৎসুক জনতা ভিড় করতে দেখেছি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আহ্বান জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেন উৎসুক জনতা সেখান থেকে সরে যায়। আমি এখন যে আছি টিএসসিতে, সেখানে বেগম রোকেয়া হলের যে ভোট গণনা চলছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সেই যে ভোটের যে পেপার, সেগুলোকে ভাঁজ করা হচ্ছে। ভাঁজ করার পরে কিন্তু যে মেশিন আছে, সেখানে প্রবেশের পরেই ভোটের যে ফলাফল আসবে। এখনও আমরা দেখি যে বিভিন্ন হলের যে ভোট গণনার যে প্রক্রিয়া, সেটি এখনও শেষ হয়নি। অর্থাৎ যে ব্যালট পেপার রয়েছে, সেগুলোকে ভাঁজ করে তারপরে মেশিনে দেওয়া হবে, তারপরে ফলাফল আসতে শুরু করবে। আমরা এখনও এখানে এই কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে সেখানে
পেপারগুলো ভাঁজ করা হচ্ছে। পাশাপাশি আমরা জানি যে এই সন্ধ্যার পর থেকেই বিভিন্ন সময় দেখছি যে উত্তেজনা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল মিছিল করছে এবং ছাত্র শিবিরের বিভিন্ন অভিযোগ নিয়ে তারা করছে, এবং কি পাশাপাশি এই যে বাম যারা আছেন তারাও কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। তারা ছাত্র শিবির এবং ছাত্র দলের বিভিন্ন যে ভোটের অনিয়ম নিয়ে তারা অভিযোগ করেছেন। এভাবে চলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে নির্বাচনের প্রক্রিয়া কখন নাগাদ সেই ফলাফল দিবে সেটিও এখন পর্যন্ত জানা নেই। অর্থাৎ এখনও এই যে ভোটের যে ফলাফলের গণনার প্রক্রিয়া এখনও বাকি আছে অনেক দূর। অর্থাৎ কখন রাতের কয়টা বাজে সেটি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগামী যে ডাকসুর সামনের বিপি কে হবেন সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা। জুথিয়ে ছিল আমার কাছে টিএসসি থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ। সীমান্ত এবং মেহেদী, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হলেও দিনভর কেন্দ্রে কেন্দ্রে ছিল উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। ভোট শেষেও কারচুপির অভিযোগ করে দুই দল। টিএসসি কেন্দ্রে ছাত্রদলের প্যানেলের লিফলেট নিয়ে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও সংগঠনটির সমর্থন করা প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তারা ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দেওয়ার অভিযোগ করলে তা অস্বীকার করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর 21 হলে। যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। বারবার কেন যেন প্রশাসন কি যেন লুকুতে চায়, লুকানোর চেষ্টা করছে বারবার। অপরাধ লুকানোর যে চেষ্টা, অপচেষ্টাটা খুবই দুঃখজনক। আমরা বলেছি বা টিএসসিতে ঘটনা ঘটেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান তারা। প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। ভোট শেষেও পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করে ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই দিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে প্রশাসনের সহযোগিতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রবাদে রয়েছে, সকাল দেখেই নাকি দিনের প্রকৃতি বোঝা যায়। ডাকসু নির্বাচন ঘিরে সকালের এই দীর্ঘ লাইনই বলে দেয় ভোট নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি, যা ভোট গ্রহণের শেষ পর্যন্ত বজায় থাকে। এবারই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হয়। প্রথমবার যারা ভোট প্রদান করেন তাদের মধ্যে দেখা যায় ভিন্ন রকম উচ্ছ্বাস। কালকে সারা রাত আর কি হিসাব করছি কাকে কাকে ভোট দিব। অনেকেই বাইরে থেকে এসে প্রার্থীরা ভোট চাচ্ছে, যেটা আচরণবিধি লঙ্ঘন সেটাকে বলে, সেটা উচিত নয়। মানে একটা যে ভয়ভীতি কাজ করছিল যে কি হতে পারে, যেহেতু আমি অনাবাসিক, ওই ভয়ভীতিটা আসার পর আমি আর পাই নাই। উৎসবমুখর পরিবেশ, এটা আমি নিজেও খুব এক্সাইটেড ভোট দিতে পেরে, এটা যদি আমার প্রথম ভোট, তো সব মিলে আমার কাছে ভালো লাগছে। যতটা আশা নিয়ে ভোট দিলাম ততটা আশা নিয়েই তারা কাজ করবে। যদি এখানে এসে প্রচারণা না চলতো তাহলে আরেকটু ভালো লাগতো, কারণ মানে ভোটে ঢোকার একটু আগে তো কেউ ডিসাইড করে না যে কাকে ভোট দিবে। ফার্স্ট ইয়ারে এসেই আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, আমরা অনেক লাকি। শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়ে সব প্যানেল থেকে নানা আশ্বাসের পরেও কিছু বিতর্ক দেখা দেয় সকাল থেকেই। বিশেষ করে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী
একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখেছি কিছু বহিরাগত মানুষজন এসেছে, প্রশাসনকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিশেষ করে স্লিপ পেপার দেওয়া, তো আমি সবাইকে আহ্বান করব এরকম দোষারোপের রাজনীতি করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি, শিক্ষার্থীরা যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। বারবার ঘুরে বেড়াচ্ছি, কেন্দ্র টু কেন্দ্র যাচ্ছি, উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমি অনাবাসিক শিক্ষার্থীদেরকে আরও আহ্বান করছি যে যেখানে যে অবস্থায় আছেন দ্রুত চলে আসেন, এই উৎসবে আপনারা জয়েন করুন। 6 বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের মত প্রকাশ করেছেন প্রায় 40,000 শিক্ষার্থী। ক্যাম্পাসের 8টি কেন্দ্রের 810টি বুথে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল 4টা পর্যন্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল। তিনি চ্যানেল এস-এ কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 1:30টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচন কমিশন সব প্রার্থীর ডোপ টেস্ট করেছে। মঙ্গলবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে আজ। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে 11 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সময়। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 14 সেপ্টেম্বর আর 25 সেপ্টেম্বর হবে রাকসু নির্বাচন। এবার নেপালের পরিস্থিতি। নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে জ্বালাও পোড়াও বন্ধ হয়নি। পার্লামেন্ট ভবন সহ দেশ জুড়ে বিভিন্ন সরকারি স্থাপনা এবং এমপি মন্ত্রীদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা। গেল 2 দিনে পুলিশের সাথে সংঘাতে নেপালে 21 বিক্ষোভকারী নিহত হয়েছে। গেল 4 সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আন্দোলন শুরু করে দেশটির তরুণ সমাজ। বিক্ষোভ দমাতে পুলিশ বল প্রয়োগ করলে তা সহিংসতার রূপ নেয়। এতে 19 জন প্রাণ হারায়, আহত হয় কয়েকশো বিক্ষোভকারী। রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি শহরে জারি করা হয় কারফিউ। সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেপাল সরকার। কিন্তু ততক্ষণে দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দাবি ওঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের। মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে দ্বিতীয় দিনে গড়ায় বিক্ষোভ। হামলা ও আগুন দেয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ও সরকারি ভবনগুলোতে। এদিন পুলিশের সাথে সংঘর্ষে আরো 2 বিক্ষোভকারী নিহত হয়। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান ও নেতাকর্মীদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তবে বিক্ষোভ থামেনি। বিক্ষোভকারীরা নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাসভবনে আগুন দিলে পুড়ে মারা যান তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর। এ অবস্থায় এমপি মন্ত্রীদের হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী। এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্বাভাবিক পরিস্থিতিতে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দেশে ফিরতে পারছে না নেপালে অবস্থান করা বাংলাদেশের জাতীয় ফুটবল দল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 1380 জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় 3 রোহিঙ্গার। স্বস্তির বিষয়, বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা। বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে। এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস। এভাবে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা। পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে, সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, আবার অনেকে সদর উপজেলা রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন। এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৫,১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃষ্টি হইলেই পানি জমা হয়, তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার রাখি যাতে মশা বাড়তে না পারে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবস্থা আছে, সেই হাসপাতাল আছে, ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথ কেয়ার আছে, হেলথ পোস্ট আছে। আর প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া টেকনাফের হাসপাতালে যেতে পারে, আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে। ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের আমাদের যে অবস্থা, আমার রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত। এই বর্তমানে আগস্ট পর্যন্ত এই বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের কেস হয়েছে ৫,১৮৫টা। তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা। ফরিদপুরে ভাঙায় লাগাতার অবরোধে হিটস্ট্রোকে একজন মারা গেছেন। মঙ্গলবার সারাদিন ঢাকার সাথে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রী ভোগান্তি চরমে ওঠে। আগামীকাল সকাল ৮টা হতে পুনরায় লাগাতার অবরোধ শুরু হবে বলে জানিয়েছে বিক্ষুব্ধরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে প্রায় ১.৫ ঘন্টা ধরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। এতে সড়কের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বয়স ১৬ বছর পূর্ণ হলেই নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটার হবেন ১৮ বছর বয়সে। মঙ্গলবার ইসি সচিব জানান, হারিয়ে যাওয়ার পর নতুন এনআইডি পেতে জিডির কপি জমা দিতে হবে না। এদিকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আন্দোলন হলেও ইসি বলছে এ নিয়ে আদালতে যাওয়ার সুযোগ কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত সপ্তাহে সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকেই পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পাবনা ১ আসনের কয়েক শত বাসিন্দা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। প্রয়োজনে আদালতে যাওয়া সহ নির্বাচন বয়কটেরও হুঁশিয়ারি দেন তারা। ধরেন মোমেন সাহেব, সে একটা দলের রাজনীতি করে, সে হয়তোবা মনে করছে বেড়ার রাজনীতিবিদ তাদের পছন্দ করে না, বেড়া তার ভোট নাই, এর জন্য সে সাথিয়াকে একক আসন নেওয়ার জন্য সে তার নিজের ব্যক্তিগত লাভের জন্য বেড়া সাথিয়াকে একটা সাংঘর্ষিক একটা অবস্থানে নিয়ে আসছে। আমাদের বেড়া উপজেলা 5টা ইউনিয়ন সাথীর সাথে একত্রিত হচ্ছিল এবং আমরা 50 বছর একই সাথে নির্বাচন করে আসছি। এখানে বেড়া উপজেলাটাকে অংশটাকে আলাদা করা হলো, অথচ এই বেড়া উপজেলার অংশের কোনো প্রতিনিধির কোনো বক্তব্য নেওয়া হয় নাই। পুনরায় তফসিল এই গেজেটটা প্রকাশ না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তাহলে আমরা এখান থেকে ভোট বর্জন করব। তবে নির্বাচন কমিশন বলছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কাজ শেষ। আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত। তো আমরা এই মুহূর্তে এ পর্যন্ত আমাদের এখানে পুনর্নির্ধারণের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তিনি জানান, বুধবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তথ্য কমিশনে উপস্থাপন করা হবে। প্রতীক সংক্রান্ত একটা বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমান আছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের
নিবন্ধনের সাথে, রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। ইসি সচিব জানান 16 বছর বয়সী নাগরিকদের এনআইডি সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান মাইনর হলেও, তাদের চিকিৎসা বাবদ এই সমস্ত ব্যাপারে অনেক কিছুতেই আর কি তাদের এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে। 16 বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন। ওনার যখনই যারই বয়স 16 বছর হবেন তিনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। 15 থেকে 17 বছর বয়সীদের এনআইডি সেবা দিতে 2015 সালে তথ্য নেওয়া শুরু হয়। 2024 সালে পাশ হওয়া আইনে জন্মের পরই সব নাগরিকদের এনআইডি দেওয়ার বিধান রাখা হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। স্থানীয় সময় সোমবার পার্লামেন্টের বেশিরভাগ সদস্য তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও। এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। তার লক্ষ্য ছিল সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করা। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে 364টি, বিপক্ষে ভোট দেন 194 জন পার্লামেন্ট সদস্য এবং 25 জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ডাকসু নির্বাচনে ভোট শেষে চলছে গণনা, কারচুপির অভিযোগে ছাত্রদল ছাত্র শিবিরের বিক্ষোভ। শান্তিপূর্ণভাবে ডাকসুর ভোট গ্রহণ হলেও দিনভর বিভিন্ন কেন্দ্রে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন, ভোট দিতে পারায় খুশি শিক্ষার্থীরা। নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগেও থামেনি বিক্ষোভ, পার্লামেন্ট সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।